সভ্যতার সূচনা লগ্ন থেকে সৌন্দর্য বৃদ্ধি, পরিচিতি এবং সুস্বাস্থ্যের জন্য রং, ভেষজ মিশ্রণ সহ প্রাকৃতিক নানা উপাদান মানুষ ব্যবহার করে আসছে এবং বর্তমানে এটি একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে, যার বাজার কয়েক হাজার কোটি ডলারের। কিন্তু এর উৎপাদন প্রক্রিয়া, কাঁচামাল এবং প্যাকেজিং যে পরিবেশের উপরে চাপ ফেলছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ক্রেতারা ক্রমশ পরিবেশ বান্ধব জিনিসের দিকে ঝুঁকছে। নমস্কার, আজকের ইকো ইন্ডিয়ার পর্বে আমরা এমনই কিছু উপায়ের কথা আপনাদের সামনে তুলে ধরব। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি দেবী সাহা। ক্ষতিকর নয় এবং পরিবেশ বান্ধব প্রসাধনী সামগ্রীর দিকে ভারতের তরুণ তরুণী এবং নগরের সচেতন বাসিন্দারা ক্রমশ ঝুঁকছে। তবে জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে হয় এই পণ্যগুলি এখনো পৌঁছতে পারছে না, অথবা অনেকের এগুলো কেনবার সামর্থ্যও নেই। তবে বেশ কিছু উদ্যোগপতি এই শিল্পকে টেকসই করবার লড়াইয়ে মাঠে নামছেন। হারিনী শিবকুমারের ছেলে ছোটবেলা থেকে সুপারমার্কেটে বিক্রি হওয়া সাবান ও ক্রিম সহ্য করতে পারে না। বিকল্প খুঁজে বের করার জন্য তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আমি বাড়িতেই সাবান, ঠোঁটের বাম, শ্যাম্পু ইত্যাদি সাধারণ জিনিস বানানো শুরু করি এবং ছেলের সাথে নিজেও ব্যবহার শুরু করি। এভাবেই আমার শুরুটা হয় 2016 সালে। এটাকে বেশ গুরুত্বের সাথে নেই, ত্বকের যত্ন নিয়ে তখন আবারও পড়াশোনা করার সিদ্ধান্ত নিই। ব্যাংকিংয়ে প্রশিক্ষিত হলেও তিনি সারফেক্ট্যান্ট, চর্বি ও তেলের বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। সেই পথ ধরেই জন্ম নেয় তার কোম্পানি আর্থ রিদম। বর্তমানে এটি সাবান ও শ্যাম্পুর মতো নানা দেহ পরিচর্যার পরিবেশ বান্ধব উপকরণ তৈরি করে। কিন্তু হারিনী তার তৈরি জিনিসকে অর্গানিক বলেন না। আমরা প্রাকৃতিক বা রাসায়নিক মুক্ত, অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক এমন বিভাজন করি না। আমরা উপকরণগুলো কতটা ক্ষতিকর সেই অনুসারে ভাগ করি। এমন অনেক এমালসিফায়ার আছে যেগুলি বিয়োজিত হয়ে মাটিতে মিশে যেতে পারে। সেগুলোর খরচ হয়তো কিছুটা বেশি, তাই আমরা সচেতনভাবে এমন উপকরণগুলো ব্যবহার করি যেগুলো টেকসই ও পরিবেশে মিশে যেতে পারে। রোজ ব্যবহার করা দ্রব্যে বা পরিধেয় কাপড়ে এমন কি উপাদান থাকতে পারে? এই রকম প্রশ্নই জেগেছিল 25 বছর বয়সী আদিতি মায়ের মনে। এই ইন্দো আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিজ্ঞান নির্ভর এই সমাজ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভোক্তা সংস্কৃতিকে বদলানোর ডাক দিয়েছেন। আমার মনে হয় এমন অনেকেই রয়েছেন যারা জিনিসের পিছনের গল্প জানতে চান। কারা বানিয়েছে, কিভাবে বানানো হয়েছে, এর উপকরণ কি, এইসব। জলবায়ু সংকটের এই যুগে বসবাসের দিক থেকে এগুলো সঙ্গতিপূর্ণ। কাজেই কাপড়কে বানিয়েছে বা আমাদের প্রসাধনীতে কোন উপকরণ রয়েছে, এসব প্রশ্নের মাধ্যমে মানুষজন চিন্তাশীল আলাপ করতে চাইছেন। মুখে দেওয়া ক্রিমে পারদ রয়েছে, লিপস্টিকে রয়েছে ক্রোমিয়াম ও নিকেলের মতো ভারী ধাতু। বিশেষজ্ঞদের মতে এইসব জিনিস দীর্ঘকাল ধরে ব্যবহার করলে শরীরে ক্ষতি হতে পারে। সতীশ সিনহা একজন বিজ্ঞানী। তার গবেষণায় এমন কিছু তথ্য প্রকাশ পেয়েছে যা প্রসাধন শিল্প কাউকে জানতে দিতে চায় না। এই সমস্ত রাসায়নিক পরিবেশের ক্ষতি করে। দেহে যাই ব্যবহার করা হোক না কেন তা আমাদের উপর প্রভাব ফেলবে, কিন্তু তার অনেকটাই ধুয়ে ফেলা হবে। এগুলো বর্জ্য জল ব্যবস্থায় যুক্ত হবে। আপনাদের ফেলে দেওয়া অনেক টিউব গিয়ে পড়বে জঞ্জালের ভাগাড়ে। সেখান থেকে সেটা চুইয়ে মিশবে ভূপৃষ্ঠের জল স্তরে এবং মাটির তলায়। নেহা চৌধুরী দিল্লির একজন মেকআপ আর্টিস্ট। তিনি জানান ক্রেতারা প্রসাধনীর পরিবেশ বান্ধব উপাদানকে এখন কতটা গুরুত্ব দিচ্ছেন। এর ফলে তাকে উপকরণ বদলাতে হয়েছে। আগে এখানে কেবল প্লাস্টিকের কিউটিপস ছিল, কিন্তু এখন এখানে নানা ব্র্যান্ডের বাঁশের তৈরি কিউটিপস রয়েছে। যেহেতু তুলো থেকে প্রচুর জঞ্জাল তৈরি হয়, তাই আমি তুলোর বদলে প্রাকৃতিক মেকআপ রিমুভার ব্যবহার করি। এগুলো ধুয়ে একাধিকবার ব্যবহার করা যায়। প্রসাধনী ও নিজেদের যত্ন নেওয়ার উপকরণের এই শিল্পের বাজার কয়েকশো কোটি ডলারের। শুধু গত বছরই সারা পৃথিবীতে 42,500 কোটি ডলারের প্রসাধনী বিক্রি হয়েছে। আমেরিকা, চীন ও জাপানের পরই ভারতের চতুর্থ বৃহত্তম বাজার। এর মধ্যে পরিবেশ বান্ধব জিনিসের বাজার এখনও সীমিত, পুরো বাজারের 7%-ও কম। কিন্তু এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। আর্থ রিদম ভারতের বাজারের খুব অল্প সংস্থার একটি,
যারা প্রস্তুতকরণ, প্যাকেটজাত করা ও বিলি বন্টনের কাজ করে। শুধুমাত্র উপকরণ নয়, দ্রব্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রেও তারা নতুন দিশা দেখাচ্ছে। কাজ খুব একটা পরিবেশ বান্ধব নয়। এটা হয়তো মনে হতে পারে পরিবেশ বান্ধব, কিন্তু তা তৈরি করা আর পরিবেশ বান্ধব নয়। তাই আমরা বিকল্পের খোঁজ শুরু করি। আজ আমরা আখজাত প্লাস্টিক, ভুট্টাজাত প্লাস্টিক, পিসিআর বা পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করি, যা জীবাণু বিয়োজ্য। টিউবে 60% উপকরণ যাতে জীবাণু বিয়োজ্য হয়, আমরা সেটা নিশ্চিত করি। টোনার, সানস্ক্রিন, কন্ডিশনারের মতো জিনিস আর্থ রিদম তাদের অনলাইন দোকানের মাধ্যমে বিক্রি করে। কিন্তু তাদের সর্বাধিক বিক্রিত জিনিসটি হল সলিড বা কঠিন শ্যাম্পু। তরল শ্যাম্পুর মতো এতে প্লাস্টিকের বোতল লাগে না। তাছাড়া তরল শ্যাম্পুর থেকে এটি অনেক বেশিবার ব্যবহার করা যায়। পরিসংখ্যানে দেখা গিয়েছে, যদি আমরা ভারতের 5%, এমনকি 2% ক্রেতাকেও কঠিন শ্যাম্পু ব্যবহারে উৎসাহী করে তুলতে পারি, তাহলে ভেবে দেখুন, ওই একটিমাত্র জিনিসে পরিবর্তন এনেই আমরা প্রচুর পরিমাণে শ্যাম্পুর বোতল ভাগাড়ে জমা হওয়া থেকে রক্ষা করতে পারি। 250 টাকার এই সলিড শ্যাম্পু সস্তা নয়। হয়তো এটা কেবলমাত্র শহুরে মধ্যবিত্তদেরই নাগালের মধ্যে। যতদিন না এই পরিস্থিতি বদলানো যাবে, ততদিন পরিবেশ বান্ধব প্রসাধনী ভারতের বাজারে প্রতিষ্ঠা পেতে হিমশিম খাবে। মেকআপের উজ্জ্বলতা বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে খনিজ সম্পদ মাইকার ব্যবহার বেড়েছে, কিন্তু এটি যেভাবে আহরণ করা হয় তা বড় উদ্বেগের কারণ। আমরা একটি জার্মান প্রসাধনী সংস্থা ঘুরে জানবার চেষ্টা করেছি এই মাইকার আমদানি এবং ব্যবহারে তারা কতটা নৈতিক মান অনুসরণ করছে, এবং সেই সঙ্গে আমরা ঘুরে দেখেছি ভারতের একটি খনিও। অভ্রের খোঁজে মাটি হাতড়ে চলেছেন কোমল দেবী ও তার 5 বছর বয়সী সন্তান রাজু। অনেক খনি সরকারিভাবে বন্ধ হয়ে গেলেও এই ঝলমলে খনিজটি এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটির কাঁচামাল সংগ্রহ অনেকের জন্যই জীবন ধারণের একমাত্র উপায়। শিশুরা কড়া রোদে ঘন্টার পর ঘন্টা কাজ করে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে তা খুব অবাক করা ব্যাপার নয়। छोटा छोटा बच्चा लोग है, আমার সন্তানরা খুবই ছোট, কিন্তু এছাড়া এখানে বেঁচে থাকার জন্য কোনো উপায় নেই। এখানে চাষবাস নেই, কিচ্ছু নেই। তাদের স্কুলে পাঠানোর সামর্থ্য আমার নেই। তাদের সাহায্য আমায় নিতেই হয়। তারা দিনে 2 থেকে 2.5 কিলো করে তুলতে পারে। আমরা বিকেল 5টা পর্যন্ত কাজ করি। 5 बजे तक। শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে এখানে প্রায় 50,000 মানুষ কাজ করে। স্থানীয় প্রশাসনেতে মাথা ঘামায় না। প্রায় সমস্ত শ্রমিকই দলিত, ভারতের জাতি প্রথার সব থেকে নিম্ন শ্রেণীতে যাদের অবস্থান। 1 কিলোগ্রাম অভ্র থেকে 20 টাকা পাওয়া যায়, কিন্তু প্রায়ই তারা এর মাত্র অর্ধেক হাতে পেয়ে থাকে। মধ্যস্বত্বভোগীরা এই খনিজকে বড় পাত্রে রেখে পরিষ্কার করে, তারপর সেগুলিকে নানা আকারে কাটা হয়। এভাবেই এগুলি বাজারে আসে। অভ্র শব্দটি অনেকগুলি প্রাকৃতিক সিলিকেটের জন্যই ব্যবহৃত হয়, যেগুলি দৃঢ় তবে স্থিতিস্থাপকও। ইলেকট্রনিক্স, রং, বার্নিশে ও নির্মাণের কাজে ব্যবহার হয় অভ্র। প্রসাধনী শিল্পেও এটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। কিছু বছর আগে আনা মারিয়া ইয়েগার ও তার স্বামী কাই তাদের সংস্থা লিথেল কসমেটিক্স প্রতিষ্ঠা করেন। তাদের কারখানায় ব্যবহার হওয়া সবকিছুই যাতে ভেগান ও নৈতিকভাবে সংগ্রহ করা হয় সে ব্যাপারে তারা জোর দিয়েছিলেন। অর্থাৎ উৎপাদন পদ্ধতিতে জীবজন্তুর উপর পরীক্ষা অথবা শিশু শ্রমের মতো নিষ্ঠুরতা যাতে না থাকে সেটি তারা নিশ্চিত করেছিলেন। তাদের ব্যবহার করা উপাদানের অন্যতম হলো অভ্র, যার কিছুটা ভারত থেকে আসে। খনি থেকে সেগুলো তোলার কাজে যাতে শিশু শ্রমিক ব্যবহার করা না হয় সেটি নিশ্চিত করবে এমন সরবরাহকারী বেছে নিয়েছেন তারা। কিন্তু এই শিল্পে কাঁচামাল কোথা থেকে আসবে তা নির্ণয় করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের একজন সরবরাহকারী নিজে প্রস্তুতকারকও। এই সরবরাহকারী সরাসরি খনির হিসাব নিরীক্ষক সংস্থার সাথেও কাজ করেন। তারা আলাদা করে হিসাব নিরীক্ষা করায়, সেখান থেকেই আমরা ভরসা পাই। কোমল দেবী দিনে 150 টাকায় রোজগার করতে পারলেই খুশি। এই টাকায় তাদের চাল ও সবজি কেনা হয়ে যায়। কিন্তু এজন্য সবাইকেই হাত লাগাতে হয়, এমনকি তার 7 ও 8 বছরের মেয়েদেরও।
मुझको पढ़ने का मन है। আমার স্কুলে যেতে ইচ্ছা করে, কিন্তু আমাদের টাকার দরকার। আমাদের নিজের ঘরও নেই, তাই আমায় অভ্র আনতে যেতে হয়। ढिबरा चुनने के लिए। ভারতের আইন অনুসারে 14 বছরের কম কোনো শিশুকে দিয়ে কাজ করানো উচিত না, কিন্তু লাখ লাখ শিশু ঠিক সেটাই করছে। বিহার ও ঝাড়খণ্ডের মতো রাজ্যে প্রায় 22,000 শিশু বেআইনি খনিতে কাজ করছে। ছোট ছোট শিশুদের নতুন খোঁড়া গর্ত বা খাদানে জীবনের ঝুঁকি নিয়ে হামাগুড়ি দিয়ে কাজ করতে পাঠানো হয়। और देख অভ্র খোঁজার সময় আমি সবসময় ভয়ে ভয়ে থাকি। और उधर কিছুদিন আগেই ওখানের এক খাদানে আমার বয়সী 2-3 জন বাচ্চা চাপা পড়ে মারা গিয়েছে। दब गया बच्चा। আমি স্কুলে যেতে पढ़ना চাই, चाहते हैं, আমি এই কাজ করতে ढिबरा চাই चुनना না। नहीं चाहते हैं। অভ্রের কথা উঠলে প্রসাধন শিল্প মুখে কুলু পাঁটে। 2017 সালে রেসপন্সিবল মাইকা ইনিশিয়েটিভ তৈরি করা হয়। এটি ভারতের অভ্র সংগ্রাহক সংস্থাগুলির একটি জোট, যা খনিতে শিশু শ্রমিকদের ব্যবহার বন্ধের লক্ষ্যে কাজ করছে। কিন্তু তাদের কেউ ক্যামেরার সামনে বক্তব্য জানাতে চাননি। 2023 সাল নাগাদ জার্মানিতে সাপ্লাই চেইন আইন আসতে চলেছে। এর ফলে ব্যবসায়িক সংস্থাগুলিকে ন্যূনতম মানবাধিকার রক্ষার ব্যাপারে সচেষ্ট হতে হবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে এমন আইন চালুর বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব। সরবরাহ ও সংগ্রহ যেন নৈতিকতার সাথে হয়, এটা খেয়াল রাখা ও এর সাথে যুক্ত থাকা সবার দায়িত্ব। আপনি যদি ঝাড়খণ্ডের শ্রমিকদের জিজ্ঞেস করেন কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে, তারা বলবে সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যদি খনিগুলোকে সরকারিভাবে আবার খুলে দেওয়া হয়। কারণ কেবলমাত্র তখনই শ্রমিকরা নিরাপত্তামূলক ব্যবস্থা পাবে এবং যথাযথ বেতন পাবে। তাদের সন্তানদেরও আর প্রাণের ঝুঁকি নিয়ে খনিতে যেতে হবে না। প্রসাধনী সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পাম তেল। কাঁচামাল হিসেবে এটি খাদ্যশিল্প সহ আরো নানা কিছুতে ব্যবহার করা হয়। কিন্তু যেভাবে এই পাম তেল উৎপাদন করা হয় তা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর। কিভাবে এই পাম তেল পরিবেশগত বিপর্যয় ডেকে আনে এবং কি করে টেকসই উপায়ে তার উৎপাদন করা সম্ভব তা আমরা খুঁজে দেখেছি। আপনার মনে যদি প্রশ্ন জাগে কেন পাম তেল সর্বত্র ব্যবহার হয়, তাহলে 1990-এর দশকে ফিরে তাকাতে হবে। গবেষণায় উঠে আসা ট্রান্সফ্যাট আতঙ্কের কারণে খাদ্যশিল্পে তৈরি হয় ব্যাপক অস্থিরতা। বেশি ট্রান্সফ্যাট খাওয়া মানে বেশি খারাপ কোলেস্টেরল এবং শরীরের জন্য ক্ষতি, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়। বেশিরভাগ সবজিজাত তেলই আনস্যাচুরেটেড ফ্যাট দিয়ে তৈরি। এগুলি তুলনামূলকভাবে অস্থায়ী ও তরল, ফলে মার্জারিনের মতো খাবারের উপাদান হিসেবে সেগুলো বেশ বাজে। এই ফ্যাটকে আরও বৈচিত্র্যময় করতে তাদের আরও স্যাচুরেটেড করা দরকার হয়ে পড়ল, কিন্তু এর ফলে তৈরি হলো ক্ষতিকর ট্রান্সফ্যাট। আমাদের শরীর এগুলোকে খুব সহজে ভেঙে ফেলতে পারে না। এরপর এলো সেই আশ্চর্য ফ্যাট পাম তেল। পাম তেল ব্যবহারের অন্যতম সুবিধা হলো এটি বেশি মাত্রায় স্যাচুরেটেড, এবং তার অর্থই হলো এটি খুব স্থিতিশীল এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। পাম তেল এই গাছের ফল থেকে আসে এবং এই গাছের নামই দেওয়া হয়েছে অয়েল পাম। ফলে শাঁস ও বীজের শাঁস দুই থেকেই তেল পাওয়া যায়। পাম তেল ট্রান্সফ্যাটের এক স্বাস্থ্যকর বিকল্পের সন্ধান দিতে পারে। এটি তুলনামূলকভাবে গাঢ় ও কঠিন হওয়ার কারণে অনেক খাবার তৈরিতে এটি ব্যবহার হয়। একে অনেক দিন রেখে দেওয়া যায় এবং তাতে ট্রান্সফ্যাটের মতো ক্ষতিও হয় না। এটা আর কোনো তেল দিয়ে করা সম্ভব নয়। সব মিলিয়ে 68% পাম তেল ব্যবহার হয় খাওয়ার কাজে, 27% ব্যবহার হয় প্রসাধন, ডিটারজেন্ট ও অন্যান্য নানা শিল্পে, এবং 5% ব্যবহার হয় বায়োফুয়েল হিসেবে। এই বহুমুখী ব্যবহারের জন্যই 1990 সাল থেকে পাম তেলের চাহিদা প্রায় 7 গুণ বেড়েছে। শুরুতে পশ্চিম আফ্রিকা থেকে পাওয়া গেলেও এখন পৃথিবীর পাম তেলের 85%ই আসে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে। এই গাছের অনেক গুণ থাকলেও একটি সমস্যা রয়েছে। এটি কেবল ক্রান্তীয় অঞ্চলে হয়, যেখানে ক্রান্তীয় বনভূমি অবস্থিত। পাম তেলের প্রতি আমাদের নির্ভরতা বাড়ার একটাই মানে বনভূমি ধ্বংস। এক দশকে প্রায় ইসরায়েলের সমান বনাঞ্চল হারিয়ে গিয়েছে। বনভূমি ধ্বংসের ফলে স্থানীয় মানুষ বাসস্থান হারিয়েছে এবং পাম তেলের ক্ষেতে শ্রমিক শোষণের ঘটনাও ঘটেছে।
বনভূমি কাটার ফলে প্রাণীদের বাসস্থান নষ্ট হয়েছে এবং এর ফলে সুমাত্রান বাঘ থেকে শুরু করে ওরাংওটাং সহ 100টিরও বেশি প্রজাতির প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়েছে। কিন্তু বনাঞ্চলের সমস্যা বনাঞ্চলেই সীমাবদ্ধ নেই। পিটল্যান্ড পরিবেশগতভাবে সমৃদ্ধ জলাভূমি, কিন্তু তাদের শুকিয়ে ফেলে যখন পাম গাছ লাগানো হচ্ছে সেখানে দাবানল, বায়ু দূষণের আশঙ্কা তৈরি হচ্ছে, যা আশেপাশের এলাকারও ক্ষতি করতে পারে। অরণ্য বিনাশের ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কারণ গাছ ও মাটির কার্বন ডাই অক্সাইডের শোষণের ক্ষমতা চলে যাচ্ছে। পাম তেলের জন্য পিটল্যান্ড অঞ্চলে বিশাল পরিমাণে বন ধ্বংস হয়েছে। এই পিটল্যান্ড খুবই অভিনব ও গুরুত্বপূর্ণ এক বাস্তুতন্ত্র। এটি খুবই কার্বন সমৃদ্ধ একটি বাস্তুতন্ত্র। পাম তেল তৈরির ক্ষতিকর দিকগুলো মাথায় রেখে অনেকেই পাম তেল সম্পূর্ণভাবে বর্জন করতে চান, কিন্তু এখনই তা সম্ভব হবে না, কারণ পাম তেলের ব্যবহার সর্বত্র। পাম তেল চাষের প্রতি বর্গমিটার থেকে সাধারণত এই পরিমাণের তেল পাওয়া যায়। ওই একই পরিমাণ জমি থেকে মাত্র এইটুকু র্যাপসিড তেল পাওয়া যায়, আর এই পরিমাণ সয়াবিন তেল। তাই পাম তেল ব্যবহার বন্ধ করে দিলে আরও অনেক বেশি জমি দরকার পড়বে। অয়েল পাম গাছের উৎপাদন ক্ষমতা এত বেশি এবং এই তেলের দাম উদ্ভিজ্জ তেলের মধ্যে সবথেকে কম হওয়ার একটা কারণ এটা। অয়েল পাম সমস্ত তেল প্রস্তুতকারক ফসলের মধ্যে সবথেকে কার্যকর এবং পাম তেলের চাহিদা 2050 সাল নাগাদ দ্বিগুণ হতে চলেছে। আগামী দিনে পাম তেলের চাহিদা মেটানোর একটা উপায় হতে পারে উৎপাদন ক্ষমতা বাড়ানো। গবেষণায় দেখা গিয়েছে সঠিক কৃষি ব্যবস্থা থাকলে একই জমিতে ইন্দোনেশিয়ার পাম তেল উৎপাদন 60% অবধি বাড়ানো সম্ভব, অর্থাৎ অতিরিক্ত বনভূমি ধ্বংস না করেই উৎপাদন বাড়ানো যাবে। আমাদের হাতে ইতোমধ্যেই থাকা যন্ত্র ও সার ব্যবহার করে ফলন বাড়ানো সম্ভব। তাছাড়া পাম পাতা বিছিয়ে দিয়ে বাষ্পীভবন রোধ করা ও বৃষ্টির সময় মাটিকে রক্ষা করা যেতে পারে। নতুন প্রজাতির অয়েল পাম গাছও এ ব্যাপারে সাহায্য করতে পারে, যা জিনগত প্রক্রিয়াকরণ অথবা নির্বাচিত প্রজননের মাধ্যমে তৈরি করা হয়েছে, যেমন ডোয়ার্ফ পাম। এগুলো অনেক দিন অবধি আকারে ছোট থাকে, ফলে তা থেকে সহজে ফসল সংগ্রহ করা যায় এবং অল্প জমিতে বেশি গাছ লাগানো যায়। ঘন সন্নিবিষ্ট চাষের অন্যান্য পরিবেশগত সমস্যা আছে, তবে তা বনভূমি কাটার তুলনায় একটি গ্রহণযোগ্য সমাধান। কিন্তু অরণ্য নাশ থামানো ও উৎপাদন বাড়ানোর পরেও আগামী দিনের পাম তেলের চাহিদা আজকের জমি থেকে পাওয়া পরিমাণকে ছাপিয়ে যেতে চলেছে। কেমন হয় আমরা যদি অয়েল পাম গাছ ছাড়াই পাম তেল বানাতে পারি? এটা হলো একরকম ইস্ট যা ছোট তেলের বিন্দু বানাতে পারে। এর সুবিধা হলো আমরা পাম তেলকে প্রতিস্থাপিত করতে পারি। আমরা এমন তেল বানাতে পারি যা অবিকল পাম তেলের মতো। ক্রিসের বক্তব্য, এই তেল দামের দিক থেকে পাম তেলের সাথে প্রতিযোগিতায় নামতে পারবে না, কিন্তু ভবিষ্যতে ঠিকই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। তা কয়েক বছরে না হলেও কয়েক দশকে যে সম্ভব হবে সে ব্যাপারে তিনি আশাবাদী। পাম তেলের উৎপাদন বাড়ানোর অনেক উপায় আছে, তা আরও নিবিড় যত্নের মাধ্যমে, বিদ্যমান চাষের জমি থেকে বেশি তেল তৈরি করার মাধ্যমে বা নতুন কৌশল ব্যবহার করে অতিরিক্ত তেল উৎপাদনের মাধ্যমেও হতে পারে। কিন্তু এর প্রতিটির ফলেই আমাদের পকেটে টান পড়তে পারে, তবে পৃথিবীর কথা মাথায় রাখলে সেই মূল্যটা অবশ্য খুব বেশি নয়। প্রসাধনী সামগ্রীর উৎপাদনে আরও একটি বড় সমস্যা হলো এর প্যাকেজিং থেকে সৃষ্ট বর্জ্য। ভারতের মতো ইন্দোনেশিয়াতেও এই পণ্যগুলি ছোট ছোট প্লাস্টিকের মোড়কে বা স্যাশেতে করে বিক্রি করা হয়, যেগুলি একবার ব্যবহারযোগ্য, সাশ্রয়ী এবং সহজলভ্য। কিন্তু ব্যবহারের পর ময়লার ভাগাড়ে জমা হয়ে এগুলি আবর্জনা সমস্যাকে আরও জটিল করে তুলেছে। ইমাম খানাফি ইন্দোনেশিয়ার শহরতলিতে ঘুরে বেড়াচ্ছেন। তিনি একজন জঞ্জাল সংগ্রহকারী। তার ঠেলায় প্লাস্টিকের অনেক ছোট প্যাকেট বা স্যাশে জমা হয়। এই ছোট প্লাস্টিকের প্যাকেটগুলি সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে রয়েছে। হাউজিং এস্টেটগুলোতে রান্নাঘর থেকে আসা জঞ্জাল বেশি থাকে, কিন্তু গ্রামে বেশি স্যাশের জঞ্জাল ফেলা হয়। একবার ব্যবহার্য ছোট প্যাকেটগুলি ইমাম খানিফিরও দৈনন্দিন জীবনের অংশ। তিনি নিজের দিদি ও ভাগ্নির সঙ্গে টাংগেরাং সেলাটানের একটি ছোট্ট বাড়িতে থাকেন। কাপড় কাচার সাবান, শ্যাম্পু, টুথপেস্ট সবই একবার ব্যবহার করার মতো ছোট প্যাকেটে পাওয়া যায়। এমনকি খাবার মশলাও ছোট প্যাকেটেই আসে।
যদি ছোট প্যাকেটের জিনিস না থাকে আমি জানি না কিভাবে আমাদের দিন চলবে। এই প্যাকেটগুলি সস্তা, তাছাড়া এতে ঠিক এক বেলার খাবারের মতো জিনিস থাকে। বড় প্যাকেট কিনতে পারলে আমি কাপড় কাচার সাবান, স্নানের সাবান, বাসন মাজার সাবান, চিনি, কফি কিনতাম, কিন্তু আমার অত টাকা নেই। বড় প্যাকেট কিনে ফেললে আমি হয়তো দরকারি অন্য কিছু কিনতে পারবো না। এই প্যাকেট দামে সস্তা আর এ দিয়ে রোজকার রান্না করতে পারি, এটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং তাকে বাড়ি ভাড়াও জোগাড় করতে হয়। একজন গৃহ সহায়িকা হিসেবে তিনি মাসে 4,000 টাকার মতো আয় করেন। তার ভাই মাসে 5,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা আয় করেন, তবে এই আয় নির্দিষ্ট নয়। দুইজন মিলেও তারা মধ্যবিত্ত পরিবারের উপযুক্ত আয় করতে পারেন না। এই জন্যই তারা ছোট স্যাশে কেনেন। এতে তারা সুবিধা মতো খরচ করতে পারেন, কিন্তু তাতে দীর্ঘমেয়াদে সংসার চালানোর খরচ বেড়ে যায়। কারণ শ্যাম্পু বা কাঁচার সাবানের বড় বোতলের দাম একই পরিমাণে ছোট প্যাকেটের চেয়ে 20% কম। তারপরও স্থানীয় দোকানগুলোতে স্যাশেই বেশি সহজলভ্য। অনেক মানুষ এই স্যাশে কেনেন, তাই আমরা অনেক বেশি ক্রেতা পাই। এগুলি সহজে ব্যবহার করা যায়, তাই এর চাহিদা বেশি। ক্রেতারা এগুলি কিনতে 1 বা 2,000 রুপিয়া খরচ করেন, কারণ এগুলি সস্তায় কেনা যায়। এ কারণে স্যাশের ব্যবহার সর্বত্র, এমনকি নদীর ধারে কাপড় কাচতেও সেগুলো ব্যবহার হয়ে আসছে। কখনো আমি একটা প্যাকেট ব্যবহার করি, কখনো বা দুটো, কারণ কখনো কাপড়ের পরিমাণ বেশি থাকে। সর্বত্র ছড়িয়ে থাকা এই খালি প্যাকেটগুলি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, কারণ এগুলি পুনর্ব্যবহার করা যায় না। পরিবেশবিদ টিজা মাফিরা এখন এসব প্যাকেট তৈরি করে যাওয়াকে ভয়ানক কাজ বলে মনে করেন। তিনি প্লাস্টিক মুক্ত পৃথিবীর লক্ষ্যে লড়াই করছেন। ইন্দোনেশিয়ার প্রতিটি অঞ্চলে ঐতিহ্যবাহী বাজার রয়েছে, সেখানে বড় আকারে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র বিক্রি হতো। আমরা সেখানে নিজেদের পাত্র নিয়ে যেতাম, কয়েক কিলো চাল বা হয়তো কয়েকটা ডিমও কিনতাম। আমরা নিজেদের পাত্র নিয়ে যেতাম যাতে কোনো কিছুই প্যাকেটে নিতে না হয়, এতে কোনো সমস্যা ছিল না। সাবানের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আমরা সাবানের বার কিনতে পারতাম, তাতে কোনো সমস্যা নেই। স্যাশেতে থাকা তরল সাবান আমাদের দরকার ছিল না। পৃথিবীর স্যাশের 50% তৈরি করে দক্ষিণ পূর্ব এশিয়া। বিক্রির দিক থেকেও এই অঞ্চল স্যাশের বড় বাজার হয়ে উঠেছে। স্যাশেগুলি যে ব্র্যান্ডের তার বেশিরভাগই বহুজাতিক সংস্থার তৈরি দৈনন্দিন ব্যবহারের পণ্য, যে কোম্পানিগুলি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। এদের কোনোটাই উন্নয়নশীল দেশে জন্মায়নি। তারা ইউরোপ ও আমেরিকার কোম্পানি। আমরা তাদের সঙ্গে খুবই পরিচিত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমেরিকা বা যুক্তরাজ্যে স্যাশে দেখা যায় না। এখানে পুনর্ব্যবহার করার মতো বোতল ব্যবহার করা হয়, কিন্তু স্যাশে ব্যবহার করা হয় না। শুধু উন্নয়নশীল দেশের বাজারেই স্যাশে দেখা যায়, যেখানে এগুলি পুনর্ব্যবহারের সুযোগ খুবই কম। শ্যাম্পু বা কাপড় কাচা সাবানের দিক থেকে ইউনিলিভার সবচেয়ে বড় ব্র্যান্ডগুলির একটি। এই কোম্পানিটি কিন্তু কোনো সাক্ষাৎকার দিতে চায়নি। তারা লিখিতভাবে জানিয়েছে তারা কেবলমাত্র একটি উপাদান দিয়ে স্যাশে বানানোর চেষ্টা করছে, কারণ অনেকগুলো উপাদান দিয়ে তৈরি স্যাশে পুনর্ব্যবহার করা অসম্ভব। কিন্তু স্যাশে বিক্রির ক্ষেত্রে বৈষম্য অথবা মুনাফা নিয়ে এই সংস্থাটি কোনো মন্তব্য করেনি। ইমাম ও দার্সিয়া খানাফির জন্য অদূর ভবিষ্যতে খুব বেশি পরিবর্তনের আশা নেই। তাদের রোজকার প্রয়োজন রোজই মেটানোর সিদ্ধান্ত নিতে হবে, যা বর্তমানে তাদের পরিবারের জন্য প্রয়োজন। আমি স্যাশে ব্যবহার করি কারণ এগুলি সস্তা, ব্যবহার করা সহজ ও পরিমাণেও একেবারে ঠিকঠাক। তিনি আবার নিজের কাজে বেরিয়ে পড়েছেন। সংস্থাগুলি জানে তারা তাদের ইন্দোনেশিয়ার ক্রেতাদের উপর ভরসা রাখতে পারে।
সচেতন ক্রেতারা যে কোনো প্রসাধন সামগ্রী কেনবার আগে দেখে নেন সেই পণ্যটি পরিবেশ বান্ধব কিনা, এবং এজন্যে সেই পণ্যটি সম্পর্কে আগে থেকেই তাঁরা বিস্তারিত জেনে নেন এবং পুরোপুরিভাবে সেই পণ্যটি ব্যবহার না হওয়া পর্যন্ত নতুন কোনো পণ্য কেনেন না। ইকো ইন্ডিয়া দেখে যদি আপনার মধ্যেও এমনই কোনো পরিবর্তন আসে তাহলে আমাদেরকে তা জানান ecoindia@dw.com এ। আগামী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরিবেশের জন্য এমনই নতুন কোনো ভাবনা নিয়ে। ততদিন সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ।